সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস। আজকে বিশেষ অনুষ্ঠান নুসুক হৃদয়ের সফর। আজকে অনুষ্ঠানটি চতুর্থ পর্ব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বেশ কয়েকবার আমি বলেছি যে অনুষ্ঠানটি আপনাদের কারণে করা, এবং এর অন্যতম একটি কারণ হচ্ছে নুসুক যে অ্যাপ্লিকেশন, নুসুক যে ডিজিটাল সিস্টেম, এটির সাথে পরিচয় করিয়ে দেওয়া। তার কারণ হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি হজ করতে যান, ইচ্ছা পোষণ করেন, আপনি সেই দলের লোক হয়ে থাকেন, তাহলে এই যে সিস্টেমটি আপনাকে জানতে হবে, কারণ ইটস কমপ্লিটলি ডিজিটাল রাইট নাও। এবং কোটা সিস্টেম আছে নন মুসলিম প্রধান দেশের জন্য 0.1%, অর্থাৎ আমেরিকা থেকে সর্বসাকুল্য 3,500 লোক হজ করার সুযোগ পাবেন আগামী বছর। এবং প্রথম থেকেই আমরা আলোচনা করে আসছি যে এই ডিজিটাল নুসুক ব্যবস্থা কীভাবে হজকে আরও সহজ, নিরাপদ এবং স্বচ্ছ করছে, এবং এর প্রতিটি ধাপ আমরা আপনাদের কাছে তুলে ধরছি। রেজিস্ট্রেশন থেকে ম্যানেজমেন্ট, যেটা গত সপ্তাহে আমরা আলাপ করেছি, ই ওয়ালেট ব্যাপক আলোচনা করেছি, এবং বুকিং, সবগুলো ধাপ ধীরে ধীরে পরিষ্কার করে দিচ্ছি আমরা, যাতে প্রতিটি যারা দেখছেন এভরিবাডি নিজেই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। আজকের পর্বেও মূল বার্তার প্রথম পদক্ষেপ থেকে শেষ রীতি পর্যন্ত আমরা আপনাদের নুসুকের সাথে বেশ কিছু জিনিস আলোচনা করব, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্রেশন ওপেন হয়েছে এবং এটি কয়েক ঘন্টা আগে এটি এসেছে আমাদের কাছে। এই অনুষ্ঠান শুরু হওয়ার প্রতিটি ধাপে আমরা সংগঠিতভাবে তথ্য, নির্দেশনা, সময়সূচি, বুকিং, আপডেট সব কিছু এক প্ল্যাটফর্মে যেটি আছে সেটি তুলে ধরছি। তাই অনেকেই মনে করবেন নুসুক আবার কোন সিস্টেম? নুসুক একটি ডিজিটাল সিস্টেম। নুসুক শুধু একটি অ্যাপ নয়, এটা আপনার হজ যাত্রার গাইড, আপনার পরিকল্পনার নির্দেশক এবং নিরাপদ অভিজ্ঞতার সঙ্গী। এবং এই পরিকল্পনা এবং নিরাপদ অভিজ্ঞতার যাতে আপনাদের খুব সহজভাবে বোঝানো যায়, তার কারণটি হচ্ছে আজকের এই অনুষ্ঠান এবং আজকের চতুর্থ পর্ব। আমরা বেশ কিছু জিনিস এখানে তুলে ধরবো আপনাদের কাছে আজকের পর্বে। আজ আমরা দেখব, গত সপ্তাহের সামারাইজ অবশ্যই হবে কিছুটা, যারা দেখেননি তাদের জন্য, এবং যারা দেখেছেন তাদের জন্য নতুন করে। এবং আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্যাটাগরিজ অ্যান্ড প্যাকেজেস, ফিচার্স, টাইপস অফ সার্ভিসেস, শিফটিং সার্ভিসেস, নতুন একেবারে কথা, অ্যাকোমোডেশন, ক্লাসিফিকেশন, প্যাকেজ ডিউরেশন, ক্যাটাগরিজ অফ ক্লাসিফিকেশনস আলোচনা থাকবে, লাক্সারি, প্ল্যাটিনাম, স্ট্যান্ডার্ড এবং শিফটিংয়ের কথা বলছিলাম, লাক্সারি শিফটিং, প্রিমিয়াম শিফটিং, স্ট্যান্ডার্ড শিফটিং। আর মনে রাখবেন, প্যাকেজ এবং বুকিংয়ের উইন্ডো যতই ঘনিয়ে আসছে, রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে, সঠিক তথ্য জানা এখন আরও বেশি জরুরি, অত্যন্ত জরুরি। তাই চলুন শুরু করি নুসুক হৃদয়ের সফরের চতুর্থ পর্ব, যেখানে আমরা চেষ্টা করব আপনাকে জানানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকবে, জ্ঞান, পরিকল্পনা আর প্রযুক্তি। এই মিলিয়েই আপনাকে নিয়ে যাব একটি শান্তিপূর্ণ সফল হজ অভিজ্ঞতার দিকে, আমরা আশা করছি। এই অনুষ্ঠানে আজকে আমি স্বাগত জানাচ্ছি বরাবরের মতো গাজী সৈয়দ গাজী মুন্সি স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। আপনি এখন রাইট, আপনি কি মক্কায় আছেন না জেদ্দায় আছেন এখন? জি, মক্কায় আছি। আমি লন্ডন থেকে WTM শেষ করে আলহামদুলিল্লাহ মক্কায় আছি। আগামীকাল থেকে 12 তারিখ পর্যন্ত জেদ্দা হজ এক্সপোতে থাকবো বরাবরের মতো, এবং আপনাদের সাথে নতুন আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যদি গত পর্বের একটু রিক্যাপ থেকে শুরু করি, তাহলে মনে হয় অনেকের জন্য খুব সুবিধাজনক হবে সেটি। এই চলুন, তাহলে আপনি অনস্ক্রিনেও দেখতে পাচ্ছেন, দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা শুরু করতে পারি। জি, আমরা প্রথমেই আমরা আমাদের প্রথম পর্বে পুরাতন হজ সিস্টেম এবং নতুন হজ সিস্টেমের সম্পর্কে কথা বলি, এবং নুসুক হজ প্ল্যাটফর্মের পরিচিতি করাই সবার সাথে। এবং নুসুক হজ প্ল্যাটফর্মের 10টি স্টেপ দেওয়া হয়েছে 1447 হিজরি সালের হজের জন্য, উইচ ইজ 2026 হজ। এবং এই 10টি স্টেপের মধ্যে আমরা প্রায় 5টি স্টেপই কমপ্লিট করেছি। এবং স্টেপগুলোর মধ্যে শুরুতেই হচ্ছে গিয়ে নুসুক হজ প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট তৈরি করা, এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সেখানে আপনার ডকুমেন্ট আপলোড করা, অ্যান্ড ডকুমেন্ট আপলোড করার পরে আপনার সেই প্রোফাইলটার ভেরিফিকেশন হওয়া, অ্যান্ড ভেরিফিকেশনের পরেই আপনার তারপরে যেই বিষয়গুলো আসে সেটা হচ্ছে আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করা, যে ক্যাটাগরি প্যাকেজটা আপনি নিতে চান সেই ক্যাটাগরি, তারপরে আসে আপনার ই ওয়ালেট, এইসব বিষয়। তো আমরা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, কী ধরনের ডকুমেন্ট আপলোড করতে হয়, অ্যান্ড কোন ধরনের ভুল
কমন মিস্টেকগুলো কি হয়ে থাকে এইসব বিষয়ে আমরা ডিসকাস করছি অ্যান্ড ভেরিফিকেশনের যে প্রসেসটা সেটা নিয়ে আমরা কথা বলছি আগের পর্বগুলোতে। তো আজকে আমরা কথা বলবো যে প্যাকেজ ক্যাটাগরি কি হয় এবং প্যাকেজের টাইপগুলো কি হয়, কি কি ধরনের প্যাকেজ নুসুকে সাধারণত থাকে। ওকে, তাহলে চলুন আমরা এই প্যাকেজ ক্যাটাগরিতে চলে যাই এবং প্রথম স্লাইডটাও পরিবর্তিত হয়ে যাবে আপনি যখন কথা বলবেন। আমরা প্রথম স্লাইডটি যদি দেখতে পারি। ওকে, যখন আমরা প্রথম সাইটটি আমরা দেখছি হজ প্যাকেজ ওভারভিউ, তো চলুন একটু ওভারভিউ থেকে আমরা শুরু করি, তারপরে আমরা একটু ডিপ ডাউন চলে যাব ভিতরের দিকে। হজ প্যাকেজ ক্যাটাগরি বা প্যাকেজিংয়ের ওভারভিউগুলো হচ্ছে একটা প্যাকেজের মধ্যে কি কি থাকে। একটা প্যাকেজের মধ্যে আপনার মূলত হজ যাত্রার জন্য আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে আপনার ফ্লাইট, তারপরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশনস, তারপরে হচ্ছে আপনার ক্যাটারিং নিডস, খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, তারপরে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন ইন মাশায়ের বলতে আপনার মিনা, আরাফা, মুজদালিফা এই পবিত্র স্থানগুলোরে মাশায়ের মুকাদ্দাসা বলা হয়। তারপরে হচ্ছে আপনার সেখানকার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, তারপরে হচ্ছে আপনার গাইডের যে মানে যেটা আমরা সবসময় বলে আসছি যে, এবং আমরা সবাই জানি যে হজ যাত্রা একটা গাইড ছাড়া কখনোই মনে করেন সহজ বিষয় না। তো সেই গাইডের একটা ব্যবস্থা, তারপরে সবচেয়ে অন্যতম যেটা হচ্ছে যে আপনার একটা ভিসা অবশ্যই প্রয়োজন হজ করার জন্য। তো এই সব কিছু মিলেই যেটা মনে করি যে একটা প্যাকেজের মধ্যে ইনক্লুসিভ থাকে এই বিষয়গুলো। এখন সেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে যেটা আপনার বিভিন্ন দেশের জন্য এবং বিভিন্ন অডিয়েন্সের জন্য তৈরি করা হয়, এবং কোন কোন ধরনের প্যাকেজ মূলত নুসুক হজ প্ল্যাটফর্ম অফার করে থাকে এবং সেই প্যাকেজগুলোর এক একটা প্যাকেজের কি কি ডিটেলস বা কি কি সুবিধা কি কি অসুবিধা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো আপনার প্যাকেজের বিষয়গুলো যদি ক্যাটাগরি যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই, সেখানে আপনার দুই তিন ধরনের ক্লাসিফিকেশন থাকে আমাদের স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনার একটা হচ্ছে শিফটিং, নন শিফটিং অর মাশায়ের অনলি। তো আমি যদি শিফটিং নন শিফটিং এর কথাটা প্রথমে বলি, হোয়াট ডাজ শিফটিং নন শিফটিং মিনস। শিফটিং এর কথাটা যদি শুনতে বলি, যে আপনি হজে যে সময় আসেন, মক্কাতে যখন আপনি অবস্থান করবেন, তখন আপনার দুইটা স্টেপ থাকে। একটা হচ্ছে আপনার হেরমের পাশে আপনি কিছুদিন থাকতেছেন, তারপরে কিছুদিন আপনি থাকতেছেন মাশায়ের আল মুকাদ্দাসা, মিনা, আরাফা, মুজদালিফা ওই সব জায়গাতে। তো এখন দেখা যাচ্ছে যে হোটেলের ডিমান্ডের কারণে হোটেলের প্রাইসগুলো খুবই হাই হয়ে থাকে। তো সেই জায়গাতে একটা পদ্ধতি রয়েছে এখানে, এবং সেটা হচ্ছে কি আপনার যে আপনি যেই দিনগুলোতে থাকবেন আপনার মিনা, আরাফা, মুজদালিফা, যেসব দিনগুলোতে আপনি মিনা, আরাফা, মুজদালিফা থাকবেন, ওই দিনগুলোতে হেরমের পাশে 5 স্টার হোটেলের রুমগুলো তো মোটামুটি খালিই পড়ে থাকতেছে। মানে আপনি তো 5 দিন এই হোটেল রুমে আসতেছেন না, কিন্তু আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আপনার ব্যাগটা ওই রুমে আছে সেই জন্য। তো এই শিফটিং প্যাকেজের সুবিধাটা হচ্ছে এটা যে আপনি ওই দিনগুলোতে আপনি এই হোটেলে আর থাকবেন না। আপনি যখন কোনো একটা নেইবারিং এরিয়া, যেটা কমনলি যে এরিয়াটা সবচেয়ে পপুলার এই শিফটিং প্যাকেজের জন্য, সেটা হচ্ছে আজিজিয়া বলা হয়। আজিজিয়াতে মিনার চেয়ে খুব কাছে হয়। তো সেক্ষেত্রে মানুষজন মিনাতে অবস্থান করার সময় আজিজিয়াতে আসা যাওয়াটা তাদের জন্য সুবিধা হয়। তো কিছুদিন মিনাতে থাকেন, তারপরে হজের শেষে যে সময় ওনাদের হজের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যায়, তখন হেরমের পাশে একটা 5 স্টার হোটেলে আসেন। তো এই ধরনের প্যাকেজগুলোকে বলা হয় আপনার শিফটিং প্যাকেজ। মানে মক্কাতে আপনি এক হোটেল থেকে অন্য হোটেলে শিফট হবেন, এবং এটার কারণে আপনার প্যাকেজের কস্টটা অনেকটা কমে আসবে নন শিফটিং এর তুলনায়। আর নন শিফটিং যে প্যাকেজগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে মূলত আপনি মক্কাতে যখন আসবেন, আপনি একটা হোটেলেই উঠবেন। সেটা হয়তো বা হেরমের পাশে হতে পারে, হয়তো বা একটু দূরে হতে পারে, বাট আপনি কখনো কোনো এক হোটেল থেকে অন্য হোটেলে শিফট হবেন না। একটা হোটেলেই আসবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ওই হোটেলেই থাকবেন। সেটা হচ্ছে দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন শিফটিং আর নন শিফটিং। এবং শিফটিং এর মধ্যে বিভিন্ন ধরন হয়ে থাকে। একটা এক্সাম্পল যেটা আমি দিছি, সেটা হচ্ছে আপনি হজ চলাকালীন সময়ে আপনি হেরমের চেয়ে একটু দূরে থাকবেন,
এবং সেটা মিনার কাছে হতে পারে, যেটা আপনার জন্য সুবিধা। মিনা থেকে আপনি মাঝে মাঝে চাইলে আপনার রুমে এসে আপনি ফ্রেশ হয়ে বা কোনো কিছু নিয়ে বা রেখে যেতে পারেন। সেটা হচ্ছে একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হয়তো হবে এইরকম যে আপনি মেইন হজের দিনগুলোতে ঠিকই হেরমের পাশে আছেন, কিন্তু তারপরে আপনি দূরে কোথাও যাবেন, সেটা হয়তো আপনি ওই প্যাকেজটা হয়তো আপনি সিলেক্ট করতে পারেন এই জন্য যে আপনি কিছুদিন বেশি থাকতে চাচ্ছেন। কারণ মূলত প্যাকেজগুলোর ডিউরেশন যেটা, সেটা হয়ে থাকে 10 দিন থেকে 14 দিন পর্যন্ত। এটা হচ্ছে খুবই কমন প্যাকেজ। কিন্তু কেউ আছেন যে আমি যেহেতু হজে আসতেছি, আমি আরো বেশি থাকতে চাই, আমি 20 দিন থাকতে চাই, আমি 21 দিন থাকতে চাই, বা তার চেয়েও বেশি থাকতে চাই। তো ওই প্যাকেজগুলো যখন আপনি নেবেন, 5 স্টার একটা হোটেলে যদি আপনি এতদিন থাকতে যান, প্যাকেজের প্রাইসটা অনেক হাই হয়ে যায়। সেক্ষেত্রে মনে করেন যে দুইটা হোটেল ক্যাটাগরি মিলিয়ে যখন প্যাকেজটা তৈরি করা হয়, তখন এটার প্রাইসটা তুলনামূলকভাবে কম হয়। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল অফ শিফটিং। হ্যাঁ, নন শিফটিং ইজ অ্যাজ আই সেড, নন শিফটিং হচ্ছে আপনি কোনো হোটেল চেঞ্জ করবেন না, মক্কাতে আসবেন, একটা হোটেলেই উঠবেন এবং আপনার কমপ্লিট ডিউরেশন অফ ইউর স্টে আপনি হোটেলেই থাকবেন, এবং আপনার জার্নি শেষ হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন মদিনাতে, অথবা মদিনাতে আগে যাবেন, তারপরে মক্কায় আসবেন, ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ। এই হচ্ছে শিফটিং এন্ড নন শিফটিং। আরেকটা ক্যাটাগরি যেটা হচ্ছে মাশায়ের অনলি। মাশায়ের অনলি মানে হচ্ছে গিয়ে মিনিমাম 6 দিনের প্যাকেজ, এবং সেটাতে মক্কা মদিনা কোনো হোটেল থাকবে না, আপনি শুধু ডাইরেক্ট এসে মিনাতে যাবেন এবং মিনা আর কোনো হোটেলে প্রবেশ করে আবার সেখান থেকে ডাইরেক্ট আপনি আবার চলে যাবেন। কিন্তু মূলত এই প্যাকেজটি কখনো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের জন্য অ্যাভেলেবল হয় না। খুব সম্ভবত একবার অ্যাভেলেবল ছিল 2023 সালে, 2023 সালে খুব সম্ভবত এই প্যাকেজটা অ্যাভেলেবল ছিল, কিন্তু তারপরে আমরা কখনো দেখি নাই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের জন্য মাশায়ের অনলি কোনো প্যাকেজ। সো খুব সম্ভবত আপনি এই মাশায়ের অনলি কোনো প্যাকেজ এই বছর দেখতে পাবেন না, তো আপনি শুধু শিফটিং এন্ড নন শিফটিং দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এটা হচ্ছে শিফটিং প্যাকেজ এক্সপ্লেইন, এটি যদি আরেকটু ব্যাখ্যা করে বলেন। জি, শিফটিং প্যাকেজের এক্সপ্লেনেশনটা যেটা আমি যে আমি যদি একটা এক্সাম্পল দিই আপনার, আর আমি হিজরি ক্যালেন্ডারে দিতে চাই আমি, কারণ এটা হচ্ছে বেস্ট রিজনেবল এক্সাম্পল হয়। আপনারা যারাই আরবি হিজরি ক্যালেন্ডারে ব্যবহার করে অভ্যস্ত না, আপনারা হয়তো বা গুগলে গিয়ে মানে কনভার্ট করে দেখতে পারেন যে 2026 সালে কোন ডেটগুলোতে পড়বে, ওই তারিখগুলো, যেই তারিখগুলোর উল্লেখ আমি এখানে করতেছি। তো শিফটিং প্যাকেজ মূলত যেভাবে আমি বললাম যে কয়েকটা এক্সাম্পল আছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিতে যাই, পরে যে হজের যে জার্নিটা, আমরা প্রথমে জানতে হবে যে হজের যে মূল দিনগুলা, এই দিনগুলো কোন কোন দিন হয়। হজের মূল যে জার্নিটা আরবি হিজরি ক্যালেন্ডারে আপনার শুরু হয় 7 জিলহিজ্জা থেকে। 7 জিলহিজ্জা থেকে 8 জিলহিজ্জা, 9 জিলহিজ্জা, 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা, 12 জিলহিজ্জাতে আপনার এই জার্নিগুলো শেষ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 দিন, কিন্তু 7 দিন কিসের জন্য? 6 দিনের যেহেতু আমরা সবসময় জানি যে 6 দিন, বেসিক্যালি the rituals of Hajj start from 8th of Dhul-Hijjah, মানে হজের যে ইবাদত শুরু হয় আপনার 8 জিলহিজ্জা থেকে, কিন্তু 7 জিলহিজ্জা রাত থেকে সবাই মিনাতে জার্নি করা শুরু করে। মানে 7 জিলহিজ্জা রাত থেকে জার্নি শুরু হয়, এবং এই 8 জিলহিজ্জার সকাল এবং দুপুর পর্যন্ত হাজিরা মিনাতে যেতে থাকে, মক্কা থেকে সবাই মিনাতে যান। তো এই মেইন জার্নিটা শুরু হয় 7 জিলহিজ্জা রাত থেকে 8 জিলহিজ্জা পর্যন্ত, আর এটা শেষ হয় আপনার 12 জিলহিজ্জাতে। তো 8 জিলহিজ্জাতে মিনাতে অবস্থান, 9 জিলহিজ্জাতে আপনার আরাফাতে অবস্থান, 9 জিলহিজ্জার বিকেল বেলা আপনি মুজদালিফাতে চলে যাবেন, সেখানে রাতে থাকবেন, এন্ড দেন 10 জিলহিজ্জার ভোর সকালবেলা, যেটা হয় ঈদের দিন, সেদিন আপনি আবার মিনাতে ব্যাক করবেন, এবং সেখানে আপনি জামারাতে শয়তানের পাথর মারবেন। পাথর মারার শেষে আপনি আপনার সেই হেয়ার শেভিং সবকিছু শেষ করে তারপরে আপনি আপনার কোরবানি দিবেন। তারপরে আপনি বিকেল বেলার দিক থেকে আবার বা কোরবানি দেওয়ার সাথে সাথেই তারপর পরে চাইলে আপনি মসজিদের হারামে গিয়ে তখন তোয়াফে ইফাদা করবেন। আপনার তোয়াফে ইফাদা শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার মিনাতে ব্যাক করবেন। 10 তারিখ 11 তারিখ এই 2 দিন আপনি মিনাতে অবস্থান করবেন, এবং প্রতিদিনই আপনি গিয়ে আপনার বাকি জামারাতগুলো, বাকি পাপনের প্যাকেটগুলো সেগুলো শেষ করবেন। 12 জিলহিজ্জা মূলত সবাই মক্কাতে ব্যাক করেন, আবার কেউ কেউ 13 জিলহিজ্জাতেও আসেন, মানে এক রাত বেশি মিনাতে থেকে সেটাও থাকা সম্ভব যদি আপনি চান। তো এইটা হচ্ছে মূলত আপনার দ্য ডেইজ অফ দ্য মাশায়ের।
মাশায়ের আল মুকাদ্দাসার যে দিনগুলো এগুলো। এখন আপনি সৌদি আরবে আসতেছেন কখন? আপনার প্যাকেজটা হয়তো শুরু হচ্ছে যুলহিজ্জা মাসের 1 তারিখে বা 2 তারিখে। তখন আপনি যে সময় আসতেছেন যুলহিজ্জা মাসের 1 তারিখে বা 2 তারিখে, মূলত দেখা যায় যে এই প্যাকেজগুলো শুরু হয় মক্কা থেকে। আপনি শুরুতে মক্কাতে আসবেন, শিফটিং প্যাকেজের বেলা যদি আমি বলি, আপনি আজিজাতে যাবেন, আপনি আজিজাতে এখানে থাকবেন। 7 তারিখে আপনারা নিয়ে যাওয়া হবে মিনাতে। আপনি মিনাতে আপনার সব কার্যক্রম শেষ করে যে সময় 12 যুলহিজ্জা অথবা 13 যুলহিজ্জা আবার সেই আজিজার বিল্ডিংয়ে ফেরত চলে আসবেন। 14 যুলহিজ্জা আপনারে বা 15 যুলহিজ্জা আপনারা ট্রান্সফার করা হবে হেরমের খুবই পাশে কোনো একটা 4-5 স্টার হোটেলে। তো এখন আপনি প্রথমে যে সময় আসছিলেন, আসার পরে আপনি হেরম শরীফকে শুধু তোয়াফ এন্ড সাই মানে আমরা তোয়াফ আল কুদুম যেটাকে বলা হয় সেটা শেষ করে আপনি চলে আসছেন। তারপরে আপনি আপনার মিনা আরাফা মুজদালিফা সেই কাজগুলো শেষ করলেন, এগুলো শেষ করে ফেললেন। এখন যে সময় আপনি চলে আসছেন, আপনার হজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি যাচ্ছেন, আপনি কিছুক্ষণ সময় ইবাদত করবেন, হেরমের পাশে থাকতে যাচ্ছেন। তো আপনার এই প্যাকেজটা এখন আপনারা সেই জন্য আপনারা হেরমের পাশে নিয়ে যাচ্ছে। আপনি হেরমের পাশে গিয়ে আরো 4-5 দিন থাকবেন। থাকার পরে তারপরে আপনি মদিনাতে চলে যাবেন। মদিনাতে আপনার 2-3 দিন থাকার পরে দেন আপনি আপনার দেশে চলে যাবেন বা মানে হোম কান্ট্রি চলে যাবেন। এটা হচ্ছে কি আপনার এক গুড এক্সাম্পল অফ শিফটিং প্যাকেজ। এখন এখানে একটু 19-20 হতে পারে, সেটা হচ্ছে আপনি যেটা আমি বললাম যে আপনি আসার পরে, আমি যে এক্সাম্পল দিয়েছি আপনি আজহারে উঠছেন, কিন্তু সেটা হতে পারে আপনি আসার পরে ইমিডিয়েটলি হেরমের পাশেই উঠবেন, কিন্তু হজের কার্যক্রমের পরে আপনার একটু দূরে নিয়ে যাওয়া হবে, সেই ধরনের প্যাকেজে হতে পারে। বাট বেস্ট এক্সাম্পল হচ্ছে যেটা আমি দিয়েছি, যেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে। তো আপনি যখন একটা শিফটিং প্যাকেজ সিলেক্ট করতে যাবেন, আপনি দেখবেন যে শিফটিং প্যাকেজ না এইভাবেই হয়। আজিয়ার যে স্টেট আছে, আজিয়ার স্টেটের জন্য হজের দিনগুলোতে হয়, কারণ সেই দিনগুলোতে আপনি এমনিতেও হেরমে খুব বেশি যাবেন না। তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এই ধরনের একটা প্যাকেজ সিলেক্ট করাতে। শিফটিং প্যাকেজে যদি আপনি যান আর আপনার দিন আপনার ডিউরেশন অফ ইউর স্টে যদি বেশি হয়, মূলত দেখা যায় যে চাকরিজীবী যারা আছেন, বাচ্চা কাচ্চা যারা রেখে আসতেছেন, তারা খুব বেশি একটা থাকতে পারেন না, 10 থেকে 14 দিন থাকতে হয়। 10 থেকে 14 দিন যারা থাকেন তারা শিফটিং প্যাকেজে মূলত যান না, ওনারা নন শিফটিং প্যাকেজটাই প্রিফার করেন। জি, চলুন তাহলে অ্যাকোমোডেশন এন্ড ক্লাসিফিকেশন একটু আমরা জেনে নিই আপনার কাছ থেকে। এখন আমরা যদি শিফটিং প্যাকেজে যাই, ওকে, শিফট নন শিফটিং আমরা তো শুনলাম, আমরা শিফটিংটা শুনলাম। না, আমরা শিফটিংটা শুনলাম, এখন আমরা নন শিফটিং। ওকে, নন শিফটিং আমরা পুরো আগের, থ্যাংক ইউ। হ্যাঁ জি, যে নন শিফটিং এর এক্সাম্পল হচ্ছে যেই সেম এক্সাম্পলটা আমি দিলাম আপনার শিফটিং এর জন্য, নন শিফটিং এর এক্সাম্পলটা হবে আপনি একইভাবে আপনি যদি যুলহিজ্জা মাসের 1 বা 2 তারিখে আপনার প্যাকেজ যদি শুরু হয়, আপনি হয়তোবা সেটা আপনাদের দ্বারা হয়তো আপনাকে মদিনা নিয়ে আসবে। প্রথমে মদিনা শেষ করার পরে আপনি 4 বা 5 যুলহিজ্জাতে মক্কাতে চলে আসবেন। সেখানে 2 নাইট থাকার পরে 7 তারিখ রাতে আপনি মিনাতে চলে যাবেন। 12 তারিখ শেষ করে আপনি যখন আবার মক্কাতে ব্যাক করবেন, ঠিক 13-14 তারিখই আপনার ফ্লাইট ব্যাক, মানে খুবই কুইক অ্যান্ড এক্সপ্রেস প্যাকেজ যেটা মূলত হয়ে যায় 10 থেকে 14 দিন। সেটা হচ্ছে কি আপনার নন শিফটিং। সেখানে আপনার মক্কাতে কোনো হোটেল বা কোনো কিছু চেঞ্জ করার কোনো কিছুই থাকে না, মূলত নন শিফটিং এর হোটেলগুলো হেরমের পাশেই হয়ে থাকে। তাহলে আমরা চলে যাই এখন ক্যাটাগরিজ অফ ক্লাসিফিকেশনে। আমরা একটু মানে প্যাকেজেস যেগুলি আছে আমরা দেখছি লাক্সারি। সো চলুন এটি দিয়ে শুরু করি, কারণ আমরা জানি আমাদের 6টি প্যাকেজ আছে বিভিন্ন রকম। লেটস স্টার্ট প্লিজ। যে আপনার ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো 6 ধরনের ক্যাটাগরি আছে, আপনি নকশাতে যদি যান দেখবেন। কিন্তু মূলত হচ্ছে তিনটা ক্যাটাগরি, মানে শিফটিং এর 3টা ক্যাটাগরি, নন শিফটিং এর 3টা ক্যাটাগরি। সেই জন্য আপনার টোটাল হয় 6টা ক্যাটাগরি। তো 3টা ক্যাটাগরি যদি আমি এখন এক্সপ্লেনেশন করতে যাই, যেটা হচ্ছে আপনার নন শিফটিং এর বেলায় যেটা স্ক্রিনে দেখানো যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে লাক্সারি, তারপরে একটা হয় থাকে আপনার প্রিমিয়াম, তারপরে একটা হয় থাকে স্ট্যান্ডার্ড। লেট আস স্পিক অ্যাবাউট লাক্সারি হিয়ার। লাক্সারি হচ্ছে কি আপনার ইজ এ টেইলার্ড প্যাকেজ উইথ হাইয়েস্ট লেভেল অফ সার্ভিস, ensuring pleasant and indulgent experience, এবং এটার মূল ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ইট ইজ 5 স্টার, মানে both accommodation in Makkah and Medina has to be 5 star। 5 star হোটেল হবে মক্কা মদিনার দুটো হোটেলই, এবং এটা হচ্ছে আপনার মিনিমাম 10 দিন, 14 দিনও হতে পারে, 10 দিন থেকে 14 দিন পর্যন্ত হয়ে থাকে, কিন্তু 10 দিনের কম হবে না। এবং মাশায়ের আল মুকাদ্দাসা মানে মিনা আরাফা মুজদালিফাতে লাক্সারি প্যাকেজে আপনার দুটো ক্যাটাগরি থাকে, মাশায়ের আল কাফশ আর আল মুআইসিম। মাশায়ের আল কাফশ আর মুআইসিম মানে এক্সপ্লেনেশন যদি আমি আপনাদের একটু দেই যে হোয়াট ইজ মাশায়ের আল কাফশ এন্ড হোয়াট ইজ মুআইসিম। মাশায়ের আল কাফশ হচ্ছে গিয়ে একটা এরিয়া মিনাতে, যে এরিয়াটা আপনার জামারাতের খুবই কাছে, মানে আপনি যে সময় হজের
10 তারিখ থেকে আপনি যে সময় প্রাথমিক ক্যাম্পের কার্যক্রম করবেন তখন আপনার খুব বেশি একটা হাঁটতে হবে না। আপনি ক্যাম্প থেকে বাহির হওয়ার পরেই সামান্য একটু হাঁটার পরে আপনি দেখবেন যে জামারা রাস্তার পাশে, এবং আপনি খুব ইজিলি পাথর নিক্ষেপ করে চলে আসতে পারবেন আপনার ক্যাম্পে। কিন্তু আপনি যদি ময়েসিমে যান, ময়েসিমের আরেকটা নাম হচ্ছে নর্থ আমেরিকান ট্যাঙ্ক, মূলত আমেরিকাতে খুব বেশি পপুলার এই এরিয়াটার নাম বাই দ্য নেম অফ নর্থ আমেরিকান ট্যাঙ্ক। নর্থ আমেরিকান ট্যাঙ্ক অথবা আল ময়েসিম এরিয়াটা হচ্ছে গিয়ে জামারাত থেকে একটু দূরে, আপনার হেঁটে প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে, যেতে আধা ঘন্টা এবং ফিরতে আবার আধা ঘন্টা, একটু দূরে ময়েসিম। কিন্তু সার্ভিসের বিষয় থেকে যদি আমরা বলি, মুজাহিদুল কাপশন আর ময়েসিম বর্তমান যে সিস্টেমটা, বর্তমান যে ইনিশিয়েটিভটা দিচ্ছে ডাইরেক্ট হয়ে যায়, সার্ভিসের দিক থেকে খুব বেশি একটা পার্থক্য হয় না। হয়তো বা মুজাহিদুল কাপশনের মধ্যে সোফা বেডগুলো, মানে থাকার জন্য যে সোফা বেডগুলো হয় সেগুলো একটু উন্নত মানের হয়ে থাকে, এবং অন্যান্য কিছু একটু খাওয়া দাওয়ার বিষয়গুলো একটু আপার স্ট্যান্ডার্ড হয়ে থাকে, আর ময়েসিমটা একটু নিচে হয়ে থাকে। কিন্তু মেইন ডিফারেন্স এই দুই ক্যাম্পের কিন্তু একটাই, সেটা হচ্ছে কি ডিস্টেন্স টু দ্য জামারাত। জামারাতের ডিস্টেন্সটা কম এন্ড বেশি, বাকি সব সার্ভিস মূলত সেম হয়ে থাকে। সো এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন অফ মেজারুল কাপস অর ময়েসিম। তো আপনার একটা লাক্সারি প্যাকেজে যদি যান, আপনি মক্কা মদিনা দুটো অ্যাকোমোডেশন আপনি 5 স্টার পাচ্ছেন এবং মিনিমাম 10 দিন, এবং ক্যাম্প আপনার ময়েসিম আর মেজারুল কাপ দুটোটাই অ্যাভেলেবল থাকে লাক্সারি ক্যাটাগরিতে। আপনি দেখে নিতে হবে আপনি যখন নিচ্ছেন সেটা ময়েসিম নাকি মেজারুল কাপস। তারপরে যদি আমরা সেই প্রিমিয়াম হচ্ছে গিয়ে আপনার সেম এজ লাক্সারি, মিনিমাম 10 দিন থেকে 14 দিন হয়ে থাকে, এবং দুটোটা ক্যাটাগরি ক্যাম্পই এই ক্যাটাগরিতে পাওয়া যায়। দ্য অনলি ডিফারেন্স দ্য নেমের কারণে যে ডিফারেন্সটা সেখানে হয় সেটা হচ্ছে কি আপনার হোটেল স্টার ক্যাটাগরি। লাক্সারিতে 5 স্টার এবং প্রিমিয়ামই হচ্ছে আপনার 4 স্টার, বোথ ইন মক্কা অ্যান্ড মদিনা। মক্কা এবং মদিনা দুই জায়গাতেই হোটেল ক্যাটাগরিতে হবে আপনার প্রিমিয়ামের আন্ডারে 4 স্টার ক্যাটাগরি। সো এটা হচ্ছে আপনার প্রিমিয়াম, অ্যান্ড বাকি যে সেম এজ লাক্সারি। তারপর যদি আমরা যাই স্ট্যান্ডার্ডের মধ্যে সেম থিং অ্যাজ লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম। দ্য থিং ইজ দ্যাট সার্ভিসগুলো কিছুটা বেসিক হবে, ডেফিনেটলি লাক্সারির মতো হাই স্ট্যান্ডার্ড হবে না। তো আপনার সবটা বুঝতে হবে যে লাক্সারি ইজ দ্য টপ হাইয়েস্ট, তারপরে হচ্ছে আপনার প্রিমিয়াম, অ্যান্ড তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। অ্যান্ড হোটেল ক্যাটাগরিটা হচ্ছে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, অ্যান্ড বাকি সার্ভিসগুলোও ডিফারেন্স হয়। লাক্সারিতে যেটা হাই হয়, প্রিমিয়ামে তার একটু কম হয়, এবং স্ট্যান্ডার্ডে তার চেয়ে একটু কম হয়। স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি খুবই বেসিক প্যাকেজ হয় এবং খুবই সাশ্রয়ী হয়, মানে প্রাইসের দিক থেকে সেটা খুবই সাশ্রয়ী, মানে লোয়েস্ট প্রাইস হয় আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজের। কিন্তু হোটেল ক্যাটাগরিটা হচ্ছে আপনার 3 স্টার, এবং বেশিরভাগই হচ্ছে গিয়ে আপনার দূরে হয় স্ট্যান্ডার্ড প্যাকেজের হোটেলগুলো, মানে ওয়াকিং ডিস্টেন্স হয় না এরকম থেকে। মানে স্ট্যান্ডার্ড প্যাকেজের হোটেলগুলো আপনার মূলত শুধু আরজিয়াতে, মানে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম শিফটিং নন শিফটিং এর, যে আপনার আরজিয়াতে রাখা হচ্ছে, তারপরে আপনার আবার হেভেনের পাশে নিয়ে আসা হচ্ছে, কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজটা ওই সেম হোটেলটাই আরজিয়াতে যেটাতে আপনার রাখা হচ্ছিল, কিন্তু এটা থেকে মুভ করা হবে না, আপনার মেইন হোটেলই হবে ওইটা। সেটা হচ্ছে গিয়ে মূলত স্ট্যান্ডার্ড প্যাকেজ, এবং এটার প্রাইস খুবই অ্যাফোর্ডেবল হয়, যে কারণে ইট ইজ ভেরি পপুলার অ্যামং মেনি কান্ট্রিজ। ওকে, এখন আমরা বেশ কিছু আলোচনা যাব প্যাকেজগুলো নিয়ে, আমার বেশ কিছু প্রশ্ন আছে, কিন্তু আমরা লাক্সারি, প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ড দেখে নিলাম। আমরা একটু লাক্সারি শিফটিংয়ের একটু শুনে নিব আপনার কাছ থেকে, যদিও আমরা শিফটিং সম্বন্ধে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি, তারপরেও সবার জন্য যাতে বুঝতে সুবিধা হয় আমরা আরেকটি পরবর্তী স্লাইডটি দেখব এবং আপনার কাছে শুনবো। জি, লাক্সারি এটা হচ্ছে প্রিমিয়াম শিফটিং। প্রিমিয়াম শিফটিং এর বেলা যদি আমরা কথা বলি, যেটা হচ্ছে কি আপনার হোটেল ক্লাসিফিকেশনটা হবে আপনার মূলত 4 স্টার অ্যান্ড বোথ ইন মক্কা এন্ড মদিনা, অ্যান্ড সেইটা হচ্ছে আপনার মেইন হোটেলের ক্লাসিফিকেশন। কিন্তু যেহেতু শিফটিং প্যাকেজ, এই শিফটিং এটা থাকতে হবে যে এটার মিনিমাম 5, 6, 7 ডেজের স্টে হবে আপনার আরজিয়াতে কোনো একটা জায়গায়। আরজিয়াতে যখন কোনো একটা জায়গা হবে, সেটা হতে পারে আপনার একটা মিনিমাম 3 স্টার অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং, মানে প্লাস ওইখানে আবার আপনার 4 স্টার হবে না। 4 স্টারটা হচ্ছে আপনার যে অ্যাকোমোডেশনটা হেরমের পাশে হবে সেটা, এবং আরজিয়াতে যে বিল্ডিংটা হবে বা যে হোটেলটা হবে সেটা হয়তো 3 স্টার হতে পারে, অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে পারে, আবার হয়তো 4 স্টার হোটেল হতে পারে।
এই জিনিসগুলোই আপনি বুঝতে পারবেন যখন প্যাকেজগুলো অ্যাভেলেবল হবে। সার্ভিস প্রোভাইডাররা একে একে সবাই সবার প্যাকেজ নাম মারতে শুরু করবে, তখন আপনার এক্সপ্লোর করতে হবে। একটা প্যাকেজ দেখবেন, এই প্যাকেজের মধ্যে কোন কোন হোটেল অ্যাড করা হচ্ছে সেগুলো দেখবেন, এবং আপনি হয়তো বা একটু গুগলে যাবেন, booking.com বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি সেই হোটেলগুলো যে উল্লেখ করা হচ্ছে এই হোটেলগুলোর রেটিংগুলো কি, এই হোটেলগুলোর রিভিউগুলো কি, সেগুলো আপনি দেখে নেবেন। সেটা থেকে আপনি জাজমেন্ট করতে সুবিধা হবে আপনার জন্য যে আপনি কোন হোটেলের কোন প্যাকেজটা নেবেন, কোন প্যাকেজের মধ্যে কতটুকু ভালো হোটেল অ্যাড করা আছে এন্ড এটসেট্রা। তো প্রিমিয়ামের বেলায় হচ্ছে সেটাই শিফটিং, বাট মেইন হোটেলগুলো হচ্ছে আপনার 4 স্টার, এবং মেইন যে সার্ভিসগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, লাক্সারি না, প্রিমিয়াম এন্ড শিফটিং। ওকে, এখন লাক্সারি শিফটিং সেম জিনিস, বেসিক্যালি লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 5 স্টার, 4 স্টার অ্যান্ড 3 স্টার, এবং দ্য ডিস্টেন্স, দুইটি জায়গার ডিস্টেন্স আপনি 5 মিনিটের যাত্রায় থাকতে পারবেন, অথবা আপনি 30 মিনিটস, দ্য ডিফারেন্স। ছোটোখাটো ব্যবধান থাকবে। আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করি। একটি প্রশ্ন হচ্ছে, আমি যদি একা যাই, আমি যেটা কোনো স্ট্যান্ডার্ড বুক করলাম, ডাজন্ট রিয়েলি ম্যাটার, হ্যাঁ করলাম একটি, কিন্তু আমার সাথে যখন আমার ফ্যামিলি থাকবে, আমরা ধরে নিলাম ফ্যামিলি অফ 4, তখন এই বুকিংটা কিভাবে কাজ করবে? কারণ একজনের জন্য একটি এবং ফ্যামিলির জন্য যখন হবে সম্পূর্ণ, তখন কি আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, ফর এক্সাম্পল আপনি বললেন স্ট্যান্ডার্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ, সাধারণত সেটি সবচেয়ে বেশি নিয়ে থাকেন মানুষ, আমি কি 4 জনের জন্য 4টি স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনতে হবে, নাকি একটি প্যাকেজের মধ্যে 4 জন অন্তর্ভুক্ত থাকবেন? না, প্যাকেজ হচ্ছে পার পারসন। যে কোনো প্যাকেজই আপনি যখন কিনতে যাবেন এবং যে প্রাইসটি আপনি দেখবেন সিস্টেমের মধ্যে দেখাচ্ছে, ফর এক্সাম্পল একটা প্যাকেজের প্রাইস দেখাচ্ছে আপনার ফর এক্সাম্পল $5,000, আপনার $5,000 মিনস একজন পার পারসনে মেনশন করা হচ্ছে, এবং খুব সম্ভবত এই প্যাকেজগুলো মেনশন করা হবে কোয়াড বেসিস শেয়ারিং, মানে আপনি একটা 4 জনের 4টা বেডের একটা রুমের মধ্যে একটা বেডের প্রাইস দেওয়া হচ্ছে আপনার। এখন আপনি যে সময় ফ্যামিলি মেম্বার 4 জন হবেন বা এর চেয়ে বেশি হবেন বা যেটাই হবেন, আপনার কিন্তু হিসাব করতে হবে যে এটা একজনের প্রাইস, এবং আপনি যে সময় 4 জনের হিসাব করবো, হিসাব করবো যে প্রতিজনে কত আসতেছে, সেই হিসাবটা করে নিতে হবে। আপনি যে সময় বুকিং করবেন তখন ওইখানেও আপনার যে সময় ক্লিক করবেন যে আমি বুক করবেন, তখন দেখা যাবে যে কতজনের জন্য বুকিং করতে যাচ্ছেন। আপনি তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে যতজন ফ্যামিলি মেম্বার আছে সেই অনুযায়ী আপনি প্লাস করে মানে you can increase the number of people that you want to book, and according ওইটার হিসাবে আপনার তখন আপনার ওয়ালেট থেকে টাকা কাটা হবে, এবং তখনই the costing is always per person. ওকে, সো এই বিষয়ে আর কোনো প্রশ্ন নেই, যে কস্ট হচ্ছে পার হেড, রাইট? এবং যে কয়জন নেবেন প্রত্যেকের সাথে যদি $5,000 প্যাকেজ হয়ে থাকে, তাহলে $5,000 পার 4, আমি যে 4 জনের কথা বলছিলাম, দ্যাট উইল বিকাম $20,000। এই 4 জন কি তখন একই রুমে থাকবেন? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আপনি যে সময় বুকিং করবেন সেখানে দেখবেন যে লেখা থাকবে যে দ্য প্রাইস ইজ বেসড অন কোয়াড শেয়ারিং। তো এখন শেয়ারিং শব্দটা যে সময় বলা হয়, that means আপনি একজন for example, let's put an example of an husband and wife. Husband and wife has booked a room, a quad room sharing basis. Okay, so that means the husband will go for another 3 brothers, the wife will go with another 3 sisters. মানে যে পুরুষ লোক আরো 3 জন পুরুষ লোকের সাথে একটা রুমে থাকবেন, এবং মহিলা মানুষটা আরো 3 জন মহিলা মানুষের সাথে থাকবেন। এটা হচ্ছে গিয়ে দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখন ফর এক্সাম্পল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে থেকে যাচ্ছেন, একসাথে থাকতে হলে ওনার ডাবল রুম শেয়ারিং বেসিস বুক করতে হবে। ডাবল রুম শেয়ারিং বেসিস যদি বুক করেন, ওনাদেরকে একসাথে থাকার প্রায়োরিটি দেওয়া হবে, এবং এটা মূলত দেওয়া হয়। কিন্তু যদি আপনি ফ্যামিলি মেম্বার 2 জন হন অ্যান্ড আপনি বুকিং করেছেন ট্রিপল শেয়ারিং বেসিস অথবা কোয়াড শেয়ারিং বেসিস, তার মানে আপনার রুমে আরেকজন থাকতে হবে। এখন যেহেতু হাজব্যান্ড ওয়াইফ বা গের মাহরাম নন মাহরামের প্রবলেম আছে, স্ট্রেঞ্জার উইমেন ম্যান ক্যান নট বি শেয়ারিং এ রুম, রাইট? সেই জন্য আপনি পুরুষরা পুরুষদের সাথে যাবে, মহিলারা মহিলাদের সাথে চলে যাবে। কিন্তু যদি দেখা যায় যে আপনি আরেকটা এক্সাম্পল দেই, যে এ ফ্যামিলি অফ 3 people,
টু সান ওয়ান মাদার ফর এক্সাম্পল, ওনারা বুকিং করলেন এবং ওনারা ইচ্ছাকৃতভাবেই ট্রিপল শেয়ারিং বুকিং করছেন যাতে ওনারা একসাথে একটা রুমে সবাই থাকতে পারেন। তো এই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড সিস্টেম, যেটা মানে যেটা রুলস আপনি যে টার্মসে আপনি এগ্রি করতেছেন সেই টার্মসে কিন্তু বলে যে আপনার মা আরও 2 জন মহিলার সাথে যাবেন এবং আপনারা 2 ভাই আরেকজন পুরুষ লোকের সাথে একটা রুমে যাবেন। টার্মস আপনাকে এটাই বলে। কিন্তু আপনি যেহেতু 3 জন এবং রুমও বুকিং করছেন 3 জনের জন্য, দ্য সার্ভিস প্রোভাইডার চাইলে যে সময় তারা রুম অ্যালোকেশন করে তারা কিন্তু এটার ব্যবস্থা করতে পারবে যে আপনাদেরকে আলাদাভাবে রুম দিয়ে দিবে। সেটার জন্য তাদেরকে জানাতে হবে যে আমরা 3 জন ফ্যামিলি মেম্বার, we have no problem of mahram non mahram issue, we can be sharing a room, so give us one room, এবং তারা সেটারে রিকোয়েস্ট রাখবে এবং যে সময় তারা রুম অ্যালোকেশন স্টার্ট করবে they will take this into consideration. এটার জন্য কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে। আমার মনে হয় এটা একটা সিরিয়াস ভয়াবহ ব্যাপার। যদি কোঅর্ডিনেশন না করেন এটা ভয়াবহ সমস্যায় পড়তে পারেন যে কেউই, যদি স্পেশালি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন এবং আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে অথবা আপনার বোন থাকে, মা থাকে, নিডস কোঅর্ডিনেশন। ছোট বাচ্চা তো মানে 12 বছরের নিচে কিন্তু নুসুকে বাচ্চারা অ্যালাউড হয় না। তো 12 বছর প্লাস যারা আছেন তারা হজের জন্য আসতে পারেন। এবং ইটস ট্রু, মানে ফ্যামিলি যে সময় আসেন তাদের এক্সপেকটেশন থাকে যে আমরা তো একসাথেই থাকবো। অনেক সময় ওনাদের প্যাকিংগুলো ওইভাবেই করেন, মিক্সিং, লাইক দে নট সেপারেটিং এনিথিং। এবং এখানে আসার পরে দেখা যাচ্ছে যে না, আলাদা আলাদা থাকবেন বলতে আপনাদেরকে এক একজনের এক একটা ফ্লোরে দেওয়া হচ্ছে। আর মক্কার যে হোটেলগুলো এত বড় বড় এক একটা হোটেল, মানে কিছু হোটেল আছে যেটাতে মনে করেন যে আপনার 3-4 হাজার রুম আছে, দে হ্যাভ 2-3 টাওয়ার্স। তার মানে একটা রুম থেকে আরেকটা রুমে কমিউনিকেশন করাটাও কিন্তু তখন অনেক হার্ড হয়ে যায়। এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আগে থেকে জেনে নেওয়া যে ওনারা কিভাবে বুকিং করলে, কোন প্যাকেজটা কিভাবে বুকিং করলে ওনারা একসাথে থাকতে পারবেন। আর যদি বুকিং করে ফেলেন তারপরে দে নিড টু মেক শিওর যে সার্ভিস প্রোভাইডারের সাথে কমিউনিকেট করে এই জিনিসগুলো ঠিক করে নেওয়া যে ওনাদের রুমিং অ্যালোকেশনগুলো যেন ঠিক মতো হয়। আর সার্ভিস প্রোভাইডার যদি জানে না যে আপনারা ফ্যামিলিজ না, বিকজ একটা অ্যাকাউন্টে অনেক সময় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও বুকিং করে, নট নেসেসারিলি দ্য ফার্স্ট ফ্যামিলি মেম্বার্স। সেই জন্য তারা কিন্তু মানে মেল উইথ মেল, ফিমেল উইথ ফিমেল সেই বেসিসে কাজ করা শুরু করে। জি, আপনি বেশ কয়েকবার উল্লেখ করেছেন, আমরা গত কয়েক পর্বে শুনেছি সার্ভিস প্রোভাইডার। আমি জানি এই বিষয়ে আমরা আজকে ব্যাপক কোনো কথা বলবো না, কিন্তু আগামী পর্বে আমরা হয়তো বেশ ভেঙে আলাপ করব। আজকে যদি ছোট্ট করে, আমাদের সময় কম, ছোট্ট করে 2-3 মিনিট আছে সময়, এই সময়ের মধ্যে আপনি যদি আমাদের হালকা করে একটু বলতে পারেন হু আর দি সার্ভিস প্রোভাইডার্স, এরা কারা, কি রোল তারা প্রোভাইড করেন, উইদাউট গোয়িং টু বিগ ডিটেলস, কারণ সেটি নিয়ে আমরা ভেঙে আলোচনা করবো আগামী সপ্তাহে। সার্ভিস প্রোভাইডার প্লেজ দ্য বিগেস্ট রোল হিয়ার। তো বেসিক্যালি আপনি নুসুক প্ল্যাটফর্মে বুকিং করতেছেন, বাট আপনার সার্ভিসটা নুসুক প্রোভাইড করতেছে না। আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করতেছে একজন সার্ভিস প্রোভাইডার, মিনস এ কোম্পানি। তো আপনি ইউ আর পেইং দ্য মানি টু নুসুক, বাট ইউ আর পেইং ফর দ্য সার্ভিস দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্যাট কোম্পানি। মানে ওই কোম্পানির দ্বারা আপনার এই সার্ভিস দেওয়া হচ্ছে। তো আপনার যেই ফ্লাইট, আপনার যেই হোটেল, আপনার যেই মিনা আরফা অ্যাকোমোডেশন, এইসব কিছু প্রোভাইড করার মানে সোল রেসপন্সিবিলিটি কিন্তু হচ্ছে কি সার্ভিস প্রোভাইডারের। তো সার্ভিস প্রোভাইডার হচ্ছে কি যে কোম্পানি যারা হজ সার্ভিস প্রদান করার জন্য অনুমোদিত সৌদি সরকারের মাধ্যমে, এবং তারা তাদের প্যাকেজ নুসুককে প্রোভাইড করবে এবং আপনি তখন তাদের প্যাকেজগুলো গিয়ে ক্রয় করবেন। এবং এই সার্ভিস প্রোভাইডারগুলোর ব্রাউজিং করার সুবিধা আপনারা দেওয়া হবে। নুসুক খুব সম্ভবত প্যাকেজ যে সময় রিলিজ করবে তার কিছু আগে সার্ভিস প্রোভাইডারকেও তাদের নামগুলো লিস্ট করা শুরু করবে। যে সময় তাদের নামগুলো লিস্ট করা শুরু করে আপনি যেটা করতে পারবেন যে এইসব কোম্পানি গত বছরের তাদের রিভিউজ কী ছিল মার্কেটে, ইন্টারনেটে, গুগলে, এইসব কিছু দেখে নিতে পারেন। তাদের কোন কোম্পানির সার্ভিস কেমন ছিল এর আগের 2-3 বছরে, সেগুলো দেখে নিতে পারেন। দেখে নিয়ে আপনি একটা ধারণা নিতে পারবেন যে কোন সার্ভিস প্রোভাইডারটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, খুব দ্রুত এই প্যাকেজ নির্ধারণের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং এটি আসলে আপনার উপদেশগুলো কি হবে? যে প্যাকেজ নির্ধারণ করার সময় প্রথমত আপনি ক্যাটাগরি নির্ধারণ করবেন। এবং কি নুসুক প্ল্যাটফর্মেও যে সময় আপনি যাবেন তারা দেখতেছে, আপনারা বলতেছে প্রথম আপনি অ্যাকাউন্ট তৈরি করুন,
আপনার ডাটা ডকুমেন্টস আপলোড করুন, আপনার প্রোফাইল ভেরিফিকেশনের পরেই তারা বলতেছে যে ক্যাটাগরি নির্ধারিত করুন। ক্যাটাগরি নির্ধারিত করার কারণ হচ্ছে এই যে আপনি এইটা ডিসিশন নিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে যাবেন। আপনি কি লাক্সারিতে যাবেন, আপনি কি শিফটিংয়ে যাবেন, নাকি আপনি স্ট্যান্ডার্ডে যাবেন, এবং আপনি শিফটিংয়ে যাবেন নাকি নন শিফটিংয়ে যাবেন, মানে এই ক্যাটাগরিটা আপনি আগে নির্ধারিত করুন। এবং আপনার নুসুকের অ্যাকাউন্টে ওখানে বলবে যে আপনার প্রিফার্ড ক্যাটাগরিটা কী হবে। আপনি যে সময় আপনার প্রিফার্ড ক্যাটাগরিটা লাক্সারি দিয়ে দিবেন, নুসুক আপনার সামনে সব লাক্সারি প্যাকেজ নিয়ে আসবে। আপনি চাইলেও প্রিমিয়াম স্ট্যান্ডার্ড দেখতে পারবেন, বাট আপনাদের প্রথমেই দেওয়া হবে লাক্সারি প্যাকেজগুলো। তো সেই জন্য আপনি ক্যাটাগরিটা প্রিফার করে নেওয়া বা আগে থেকে ডিসাইড করে নেওয়াটা খুবই 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 প্রয়োজন। এবং আমরা হয়তো বা চেষ্টা করব আমাদের আগামী প্রোগ্রামগুলোতে প্রাইসিংয়ের একটা ধারণা দেওয়ার জন্য, যে রেঞ্জ কীরকম হয়, কোন ক্যাটাগরিতে কীরকম প্রাইসিং রেঞ্জ হয়, যাতে আপনাদের একটা ধারণা থাকে আপনি কোন প্যাকেজটা আপনার জন্য অ্যাফোর্ডেবল হবে বা আপনি অ্যাফোর্ড করতে পারবেন ইনশাআল্লাহ। সো এটা হবে প্রথম, যে আপনি ক্যাটাগরি প্রিফার করবেন। তারপরে ক্যাটাগরি প্রিফার করার পরে আপনি বুঝে নেবেন যে আপনি কোন ধরনের হোটেলে থাকতে চাচ্ছেন, আপনার জন্য কোনটা সুবিধা হবে। আপনি কি ক্লক টাওয়ারের মাধ্যমে কোনো হোটেলে থাকতে যাচ্ছেন, নাকি হ্যারমের অন্য কোনো সাইডে কোনো 5 স্টার হোটেলে থাকতে যাচ্ছেন, নাকি আপনি একটু দূরে থাকলে আপনার জন্য সমস্যা নেই, আপনি মূলত হজের জন্য আসছেন, আপনি হয়তো এর আগে উমরা করছেন, এখন আপনার এই হজের জার্নিতে এসে হ্যারমের খুব পাশাপাশি সর্বক্ষণ থাকার কোনো প্রয়োজন নাই, আপনার মেইন ফোকাসটা হচ্ছে এখানে সে হজ করে চলে যাওয়া, এবং আপনি একটু মানে মানে একটা ভালো অ্যাফোর্ডেবল একটা প্যাকেজ নিতে চাচ্ছেন, সেই বিষয়গুলো আপনার মানে মূলত আপনার ফাইন্যান্সিয়াল বিষয়টা আপনার এখানে খুব বেশি ম্যাটার করে। আপনি ফাইন্যান্সিয়ালি আপনি কিভাবে প্রস্তুত আছেন, আপনার কী ধরনের বাজেট আছে, সেইটা যদি আপনি এখন সেট করে নিতে পারেন, তখন আপনার ওই ডিসিশনগুলো নিতে আপনার জন্য খুব সুবিধা হয়ে যাবে। ওকে, আমরা বেশ কিছু তথ্য আজকে উপস্থাপন করলাম, আমাদের সৈয়দ মুন্সি আপনাদের সামনে ভেঙে প্রতিটি জিনিস উপস্থাপন করলেন। আগামী সপ্তাহে যেরকম আমরা সার্ভিস প্রোভাইডার নিয়ে একটু ব্যাপক আলোচনা করব, তারও আগে আলোচনা করব বেশ কিছু জিনিস। এখন উনি যেটি তুলে ধরেছেন যে প্যাকেজ ক্যাটাগরি, হোটেলের ডিফারেন্সগুলোই, আরও প্যাকেজের প্রাইসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজে আমি সৈয়দ মুন্সি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সাথে পরবর্তী অনুষ্ঠানে। আমি জানি অনেক কিছু আমরা আলোচনা করিনি, ইচ্ছা করেই আমি প্যাকেজ প্রাইসিংয়ের দিকে যাইনি এখনও, কিন্তু সময় হয়ে গেছে। আমরা আজকে চতুর্থ পর্বে, হোপফুলি নেক্সট পর্বে আমরা বেশ কিছু বাস্তবসম্মত জিনিস নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের দর্শক যারা আছে তাদের ধারণা হয়ে গেছে, তারা এই অনুষ্ঠান থেকে বেশ কিছু তথ্য জানতে পারছেন। আর যদি না জেনেও থাকেন, এই অনুষ্ঠানটি ইউটিউবে থাকবে, সেখানে দেখে নেবেন। আপনাদের প্রশ্ন থাকলে পরবর্তী অনুষ্ঠানে আপনারা করতে পারেন 306463089828 30792828 এই নম্বরে। সৈয়দ মুন্সি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনার সাথে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা এতক্ষণ যারা অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, ফোন করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো তুলে ধরার। এই অনুষ্ঠানটি জনস্বার্থে করা, আপনাদের স্বার্থে করা, আপনাদের জন্য করা। কাজেই থাকবেন আমাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।